স্টিলের থালায় মিতুলের সাজিয়ে দেওয়া মোটা চালের ভাত, পাট শাক ভাজা, লাউ ছিচকি আর বাটা মাছের ঝাল যেন অমৃত লাগলো। আমার কর্তা খেতে খেতে বললেন, বাটা মাছের কাঁটা গলায় বিঁধলে যেমন খচখচ করে, ঠিক তেমনই এক খচখচানি এতদিন বুকে বিঁধেছিল। আজ এই শাক ভাতটা খেয়ে সেটা যেন নেমে গেল। সত্যিই অদ্ভুত একটা আরাম হচ্ছে আজ। তাড়াতাড়ি করে চোখ মুছলাম আমি। ষষ্ঠীর দিনে যে চোখের জল ফেলতে নেই, অমঙ্গল হয়। এবার ফিরে আসি গল্পে। আসল গল্পটা শুরু হয়েছিল পরশুদিন সকালবেলা। বাজার থেকে ফিরে ঘুরে ঢুকতে ঢুকতেই কর্তা বললেন, বুঝলে কিন্নি, বাজারে একেবারে আগুন লেগে গেছে। আমি দৌড়ে এসে বললাম, আগুন? সে কি গো, কিভাবে লাগলো? কারো কিছু ক্ষতি হয়নি তো? উনি হো হো করে হেসে বললেন, একেই বলে মেয়ে লোকের বুদ্ধি। আরে না না, জিনিসপত্রের দামে আগুন লেগে গেছে। মাছ বাজারে ঢুকেই তো ছেকা লেগে গেল গো। আজ আর বিশেষ কিছু নেইনি বুঝলে, এখন দুদিন নিরামিষ ভাত খাবো। আমি আটা মাখতে মাখতে বললাম, তা কি এমন হলো যে বাজারের দাম এমন দাম বাড়লো? আরে তোমারও না আজকাল কিছুই মনে থাকে না। পরশু জামাই ষষ্ঠী, ভুলে গেছো নাকি? কর্তার কথায় নিমেষে আমার পায়ের তলার মাটিটা কেমন দুলে উঠল। মুখে বললাম, ও পরশু ষষ্ঠী? আমাদের আবার ষষ্ঠী আর সপ্তমী। বেল পাকলে কাকের কি। কর্তা উঠে এসে আমার কাঁধে হাত রেখে বললেন, এই দিনগুলোই তো আমার খুব কষ্ট হয় বলো। টুকটুকিকে ফোন করবে একবার? অনেক দিন তো হলো, করে দেখোই না। আমি চল শক্ত করে বললাম, কখনো না। আজ জামাই যদি আমার সঙ্গে এই ব্যবহারটা করতো, মনকে বুঝিয়ে নিতাম, সে পরের ছেলে। কিন্তু পেটের মেয়ে যখন বসত বাড়িটা ওদের হাতে তুলে দেয়নি বলে সম্পর্কটাই নষ্ট করে দিল, সেই মেয়ের সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার হয় না, বিশ্বাস করো। অর্থ আর সম্পত্তি দিয়ে ব্যাংক ব্যালেন্স ভারী করা গেলেও সম্পর্কের গিট কখনো মজবুত করা যায় না। ও মেয়ে আমার কাছে কবেই মরে গেছে। কত দীর্ঘশ্বাস ফেলে বলল, সন্তান না থাকলে হয় এক জ্বালা, আর যা থাকতেও নেই তার হচ্ছে শত জ্বালা। এমন সময় হুড়মুড় করে মিতুল এসে পড়ল। মিতুল আমার বাড়িতে রান্না করে। কর্তাগিরি দুজনেই আমরা সরকারি চাকরি করতাম। একমাত্র মেয়ে টুকটুকিকে বড় আদরে মানুষ করেছিলাম। মেয়ে জামাই দুজনেই বড় কোম্পানিতে চাকরি করে দিল্লিতে সেটেলড। মেয়ে জামাই দুজনেই আমার এই বসত বাড়িটা বিক্রি করে দিয়ে সমস্ত টাকা পয়সা ওদের গচ্ছিত করে পাকাপাকিভাবে ওদের কাছে চলে যায়। কিন্তু এখনও আমরা দুজনেই যথেষ্ট শক্ত সমর্থ আছি এবং দুজনেরই রক্ত জল করা পয়সায় তৈরি করা এই বাড়ি, এই স্মৃতি ছেড়ে আমরা কেউ যেতে চাইনি। এই নিয়ে মেয়ের সঙ্গে কত যে অশান্তি। এখন মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ। মিতুল বড্ড ভালো মেয়ে। আমাদের দুই বুড়ো বুড়িকে সর্বক্ষণ আগলে আগলে রাখে। ওর সঙ্গে যদিও রান্নাবান্নার কাজের কথা হয়েছিল, তবুও বাগানে জল দেওয়া, গাছগুলো দেখাশোনা করা, শুকোতে দেওয়া জামা কাপড়গুলো তুলে আনা, ডাল বেটে বড়ি দিয়ে দেওয়া, হাতের কাছে ওষুধগুলো সময়ে দেওয়া, এগুলো নিজের মতো করে নেই। এগুলো কিন্তু ওর কাজের মধ্যে পড়ে না, তবুও ও করে। ওই যে বললাম, ব্যাংক ব্যালেন্স দিয়ে সব সম্পর্কের হিসেব নিকেশ হয় না। ও এসেই ঝড়ের গতিতে বলল, আজ রুটির সঙ্গে কি করব জেঠিমা? জেঠু অনেক দিন ধরে গরম গরম আলু ভাজা রুটি খেতে চাইছিল, আজ করে দেব? আমি অন্যমনস্কভাবে বললাম, পরশু তো জামাই ষষ্ঠী, কদিন ডুব দিবি আগে থেকে বল, আমি তবে সেই মতো তৈরি থাকবো। মিতুল শুকনো হেসে বলল, আমাদের দিন আনা দিন খাওয়া ঘরে ষষ্ঠী আর সপ্তমী? সৎ মা সেই কবে বিয়ে দিয়ে হাত ছেড়ে বেঁচেছে। বিদায়ের সময় কড়া করে বলেই দিয়েছে, ও বাড়ির চৌখার যেন আর না মারাই। ষষ্ঠী হলো মা মেয়ের ব্যাপার, মা মরা মেয়ের আবার ষষ্ঠী কিসের? আমার বুকটা ছেদ করে উঠল। জামাই ষষ্ঠীর সকাল থেকে মনটা বড্ড আনচান করছে। যতই হোক, মেয়ে তো। ভোরবেলাতেই কর্তা বাজারে চলে গেছে। আমি ঠাকুর পুজো করতে করতে অঝরে কেঁদে চলেছি। বারবার বলছি, চোখের জল পড়লে সন্তানের ক্ষতি হয়। আমি তো আমার মেয়ে জামাইয়ের ক্ষতি চাই না, কিন্তু চোখ কেন যে কথা শুনছে না কে জানে। এমন সময় কর্তার ডাক, কী গো শুনছো? একবার বাইরে এসো। কি হয়েছে কি? বলে দু চোখ মুছে বাইরে বেরিয়ে দেখি কর্তার হাতে দুটো ব্যাগ ভর্তি ফলমূল, সবজি, মিষ্টি আর একটা প্যাকেটের দামি কাঞ্জিবরম শাড়ি আর জামা প্যান্টের পিস। আমি হতভম্বের মতো বললাম,
এসব কি? উনি রহস্যময় হাসি হেসে বললেন, দরকার আছে, তৈরি হয়ে নাও, বেরোবো। গাড়িতে যেতে যেতে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি বলো তো? টুকটুকিরা কি কলকাতায় এসেছে? আমি কিন্তু ওর মুখ দেখবো না এই বলেই দিলাম। কর্তা শুধু হাসলেন, কোনো উত্তর দিলেন না। গাড়ি থামলো একটা ছোট্ট ঝুপড়ির সামনে। কড়া নাড়তেই দরজা খুলে দিল মিতুল। শশব্যস্ত হয়ে বলল, এই তো এসে পড়েছ। জেঠিমা এই প্রথম এলো, এসো ভেতরে এসো। দেখলাম একটা ভালো শাড়ি পরেছে মিতুল, পাঞ্জাবি পরেছে ওর বড়। টালির চালের এক কামরা ঘরটা পরিপাটি করে গোছানো, মেঝেতে একটা আসন পাতা, ধান দুব্বা চন্দন রাখা। এতক্ষণে কর্তার পুরো পরিকল্পনাটা বুঝতে পারলাম। আমি আলনা থেকে আরও একটা আসন নিয়ে পাশে পাতলাম। মিতুল আর ওর বোরকে পাশাপাশি বসিয়ে আশীর্বাদ করে বললাম, রক্ত বেইমানি করলেও করতে পারে, কিন্তু মনুষ্যত্ব তার সততা কখনোই বিশ্বাসঘাতকতা করে না। পরের জন্মে যদি নিঃসন্তানও হয়, আমার কোনো দুঃখ থাকবে না যদি তোর মতো একজন পাশে থাকার মেয়ে পাই। মিতুল আমার হাতে একটা সাপা ছাড়ি, কর্তার ধুতি পাঞ্জাবি তুলে দিয়ে বলল, অনাদরে বড় হয়েছি আদরের কাঙাল আমি, মানেই বলে মায়ের মর্ম বুঝি। থাকলে হয়তো এভাবেই হেলাচ্ছেদ্দা করতাম। আফসোস ছিল, নিজের রোজগারে মা বাবাকে কিছু দিতে পারলাম না। আজ সেসব পূরণ হলো। আমি ওর গালে চুমু খেয়ে বললাম, আমার ভালো মেয়ে। মিতুলের বর বলল, ওহ, আর জামাইটা বুঝি কেউ না? ছবি মেয়ের ভালো। আমি মুখ টিপে হেসে বললাম, কথাই আছে, জন জামাই ভাগনা তিন নয় আপনার। কর্তা বলল, সে না হোক, তবে আজ থেকে প্রতি বছর জামাই ষষ্ঠীটা কিন্তু হবে। আর হ্যাঁ, মেনুতে কিন্তু থাকবে মিতুলের হাতে রান্না মাসুরির চালের ভাত, ডাল আর বাটা মাছের ঝাল। আহা, যেন অমৃত। সবাই হেসে উঠল। সেই হাসিতে আরও একটা হাসি মুখ দেখতে পেলাম, মিতুলের মায়ের।